হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল সেট 6। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বার, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। পরের প্রশ্ন দিয়ে দাগ, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কেন বলা হয়? তার কারণ মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন 3 দাগ, পৃথিবীর পরিধি প্রায়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 40,000 কিলোমিটার। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবীর উচ্চতম স্থান। সঠিক উত্তরটি হবে হিমালয়। দেখো, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, সেই হিসাবে এখানে দেওয়া আছে পৃথিবীর উচ্চতম স্থান হিমালয় হবে। পরের প্রশ্ন 5 দাগ, নিরক্ষরেখার দক্ষিণে 23.5 দক্ষিণ অক্ষরেখার অপর নাম কি? এখানে দক্ষিণ অক্ষরেখা বলেছে। দক্ষিণ অক্ষরেখা বলতে মকর ক্রান্তি রেখাকে বোঝানো হয়। যদি থাকতো 23.5 উত্তর অক্ষরেখা তাহলে হতো কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে 6 দাগ, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পাক খায়। সঠিক উত্তরটি হবে অপশন সি, উত্তর থেকে দক্ষিণ দিকে। তারপর দেখো পরের প্রশ্ন 2 দাগ, 2 এ শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 দাগে বলেছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু ড্যাশ হবে কন্যাকুমারিকা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 2 দাগ, কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এটা হবে কেটু বা গডউইন অস্টিন। কেটু বা গডউইন অস্টিন, আমি কেটুটা লিখে দিয়েছি। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পূর্ব কথাটা অবশ্যই মনে রাখবে, ভুল করবে না। এরপর দেখো 2 বি, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে বলেছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর হবে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম সিকিম। আর পরীক্ষা আসতে পারে সবচেয়ে জনবহুল রাজ্যের নাম, তাহলে হবে উত্তরপ্রদেশ। একটু নোট ডাউন করে রাখো। পরের প্রশ্ন 2 দাগ, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর হবে মেঘনা নামে পরিচিত। পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 বলেছে ছায়াবৃত্ত কি? এই উত্তরটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দেবো, চলো দেখো। উত্তর, অন্ধকার ঘরে টর্চের আলোর গোলককে ধীরে ধীরে ঘুরিয়ে দেখো, আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাবে। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলা হয়। অর্থাৎ আলো ও অন্ধকারের মাঝে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখাটাকে বলা হয় ছায়াবৃত্ত। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 2 দেখ, হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। দেখো উত্তর, হিমবাহ চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। আর উদাহরণ দিতে বলছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। লিখবে নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি, নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, এগুলো ভারতের প্রতিবেশী দেশ। আমি অল্প কয়েকটা লিখেছি, তোমরা পারলে সবগুলো লিখে নাও। পরের প্রশ্ন 4 দাগ, উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? চলো এই উত্তরটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, প্রথমে উপত্যকা দুটো পর্বতের মাঝের নিচু অংশকে বলা হয় উপত্যকা। আর গিরিপথ দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক যে পথ রয়েছে সেই পথটাকে বলা হয় গিরিপথ। দেখো, আমি সবসময় বলবো টেক্সট বই পড়তে। টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, টেক্সট বই খুঁটিয়ে পড়লে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 বলেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো।
দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, তোমরা 3টা পার্থক্য এখান থেকে মুখস্থ করবে। প্রথমে দেওয়া আছে আকৃতি, অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। 3 দেওয়া আছে অবস্থান, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তারপর দেওয়া আছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। এই 4টা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, তোমরা পারলে একটু লিখে নাও, নয়তো স্ক্রিনশট করে নাও। পরের প্রশ্ন 2 দাগ, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। এই উত্তরটা তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো গ্রহের বৈশিষ্ট্য তোমাদের বইয়ের 6 নম্বর পেজে রয়েছে। গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘুরে, গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট হয়। এই কয়েকটা খুব সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন 3 দাগ, সৌর ঝড় সম্বন্ধে লেখো। সন্ধ্যা দ্বারা কি? চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, সৌরঝড় সূর্যের বাইরের অংশে কণা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলা হয়। এটুকু লিখবে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখাতে। তারপর লিখবে সন্ধ্যাতারা, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, তাকে সন্ধ্যাতারা বলা হয়। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। দেখো প্রথমে নিরক্ষরেখা দিবে। 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝখান পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। দেখো ছবিটাতে, প্রথম ছবিটাতে দেখো নিরক্ষরেখা মাঝখানে দেওয়া আছে। তারপর কর্কটক্রান্তি রেখা করবে। নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। দেখো তোমরা পিকচারটা অবশ্যই দিবে। একটা বৃত্ত আঁকবে, বৃত্তের মাঝ বরাবর নিরক্ষরেখা আঁকবে এবং নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে মকরক্রান্তি রেখাটি খুব সুন্দর করে এঁকে দেবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তর, গঙ্গা নদী প্রথমে দিবে, এক নজরে দেখো গঙ্গা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দিবে 2500 কিলোমিটার। তারপর লিখে ভারতের দীর্ঘতম নদী, এরপর লিখবে গতিপথ। 1 নম্বর দেওয়া আছে গঙ্গোত্রী হিমের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 নম্বর, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 নম্বর, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়ে গেছে। 4 নম্বর, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। দেখো টেক্সট বই খুব ভালো করে পড়বে, টেক্সট বইয়ের সমস্ত অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন 2 দাগ, ভারতের উত্তরে নদীগর্ত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, উত্তরে নদীগর্ত সমভূমি অঞ্চল, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করছে। এই নদীগর্ত সমভূমি অঞ্চলে মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল হওয়া যাতায়াত ব্যবস্থা খুব ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। পরের প্রশ্ন 3 দাগ, সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি প্রধান শহরের নাম লেখো। সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। দেখো লে ও শ্রীনগর সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি শহর, আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে প্রথমেই লিখবে এক নজরে সিন্ধু, দৈর্ঘ্যটা লিখবে 2880 কিলোমিটার। তারপর সিন্ধু নদ লিখবে। দেখো তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এরপর ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে মিশেছে। এইটুকু লিখে দিবে। তারপর দেখো প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহর লে ও শ্রীনগর। পরের প্রশ্ন 4 দাগ, পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো।
দেখো উত্তর, রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না। এই নদীগুলোকে অন্তর্বাহিনী নদী বলা হয়, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম লোক বসবাস করে। লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত? লাক্ষাদ্বীপ 25টি দ্বীপের সমন্বয়ে গঠিত। দুন কি তোমাদের বইতেই রয়েছে। দেখো, হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়। যেমন উদাহরণ দেরাদুন। এইটুকু লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।